প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নানা মত, নানা পথ, এটাই হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকে তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে, নিজের মতের পক্ষে জনমত তৈরি করতে পারবে, আর এটাকেই বলে বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশেও রয়েছে শতাধিক রাজনৈতিক দল, কিন্তু এসব রাজনৈতিক দলের মধ্যে কটির নাম আপনি জানেন? জনগণই বা কটির কার্যক্রম সম্পর্কে অভিহিত? যে উদ্দেশ্যে রাজনীতি এদেশে, ওই উদ্দেশ্যে কোনো রাজনীতি এদেশে হয় না। এদেশে লুটপাটের রাজনীতি, শুধুমাত্র লুটপাটের উদ্দেশ্যেই রাজনীতি করা হয়, অন্য কোনো কারণে রাজনীতি করা হয় না। সুবিধার জন্য, ওই টাকা ইনকাম করার জন্য। রাজনীতি কি মানুষের ওই কি বলে যে সুবিধা অসুবিধা, মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের সুবিধা অসুবিধা দেখা। এটা কি সুবিধা অসুবিধা দেখে? সিটারি বাটপারি বন্ধ করা দরকার। জনগণের কাজ জনগণকে করতে দেওয়া দরকার। রাজনৈতিক নেতাদের চাঁদাবাজি দান্দাবাজি এগুলো বন্ধ করা দরকার, তাদেরও কাজ করা দরকার। রাজনীতি বিনা চালানের ব্যবসা, এটা বন্ধ করা দরকার। রাজনীতিবিদদের উচিত ব্যবসা বাণিজ্যের সাথে জড়ায়া কাজ করে হালাল রিজিকের ব্যবস্থা করা, আর দান্দাবাজি চাঁদাবাজি বন্ধ করা। যেই রাজনীতি আমাদের দেশে করে এটা হলো বিভক্তির রাজনীতি। বিশেষ করে প্রধান দুইটা দল আগে এই 54 বছর করে আসছে। আমাদের এখন গঠনমূলক রাজনীতি করা উচিত দেশের উন্নয়নের জন্য। বিভক্ত রাজনীতিতে দেশের উন্নতি হয় না। রাজনৈতিক দলগুলোর মেইন মোটো থাকা উচিত যে কিভাবে আমরা একে অপরের সাথে সম্মিলিত প্রয়াসে আমরা দেশের উন্নতি করতে পারি। তো আমার মনে হয় যে আমাদের দেশে যে এখন যে বর্তমান যে প্রেক্ষাপটটা চলতেছে, যে কে কাকে কীভাবে ডমিনেট করবে, কে কাকে কীভাবে আন্ডার এস্টিমেট করবে, বাট আমার মনে হয় যে আমাদের ইন্টারন্যাশনাল পলিসিগুলো ফলো করা উচিত। যারা বাইরে যে উন্নত কান্ট্রিরা, দেখা যাচ্ছে যে ভিতরে ভিতরে যাই হোক না কেন, যখন আমরা দেশের স্বার্থে আসি তখন সবাই মিলে এক হয়ে যায়। তো আমার মনে হয় যে আমাদের দলগুলোর মধ্যে এই ধরনের মনোভাব যেদিন আসতে পারবে, তো ইনশাল্লাহ ওদিন আমাদের দেশেরও কোনো আর সমস্যা বা সংকট থাকবে না। হাতে গোনা কয়েকটি রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল সম্পর্কে এদেশের মানুষ জানে না। তাদের কর্মকাণ্ড বিচিত্র। অফিস, লোকবল, কমিটি কোনোটিরই অস্তিত্ব নেই ঠিকঠাক মতো। দলহীন এসব রাজনৈতিক দল নিয়েই আমাদের এবারের অনুসন্ধান। কি চায় তারা? কেন এসব রাজনৈতিক দল? চলুন দেখে আসি বিচিত্র সব অস্তিত্বহীন রাজনৈতিক দল। রাজনৈতিক দল কেন? একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দলের গুরুত্বই বা কতটুকু? একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে বা বিনির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের অনেকগুলো ফাংশন আছে। একটা হচ্ছে কি, এরা একটা ইডিওলজিক্যাল ফাংশন যেটা প্লে করে, যে প্রত্যেকটা রাজনৈতিক দল তো ধরেন একই ধরনের ইডিওলজি অফার করে না। এর মধ্যে কিছু রাজনৈতিক দল আছে যারা হচ্ছে কি মোর লিবারাল বা উদারনৈতিক, কিছু রাজনৈতিক দল হচ্ছে গিয়ে যারা একটু কনজারভেটিভ আইডিয়া যেটা বা সেই আইডিওলজিটাকে হচ্ছে গিয়ে তারা রিপ্রেজেন্ট করে। এখন যেটা হচ্ছে যে আপনি যখন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করবেন, সেই রাষ্ট্র যখন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের নীতি তৈরি করবে বা সেই নীতিগুলো বাস্তবায়ন করবে, তখন এই বিভিন্ন ধরনের মতবাদ যেগুলো আছে সেই মতবাদের একটা রিফ্লেকশন লাগবে। সেই রিফ্লেকশনগুলো না হলে রাষ্ট্রের জনগণ যে আছে তাদের হচ্ছে গিয়ে মতামতের রিফ্লেকশন রাষ্ট্রের কার্যক্রমে হয় না। তো রাজনৈতিক দলগুলো এই মতামতগুলোকে রিফ্লেক্ট করে। একই সাথে তারা যে কাজটা করতে পারে, তারা হচ্ছে গিয়ে জনগণের যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টটাকে তারা মোবিলাইজ করে রিফ্লেক্ট করতে পারে। বাংলাদেশে এরকম রাজনৈতিক দলের সংখ্যা হাতে গোনা, যাদের জনসমর্থন রয়েছে, আছে জনপরিচিতি এবং গণতান্ত্রিক কার্যক্রম। কিন্তু এই রাজনৈতিক দলগুলো জনমতের প্রত্যাশা পূরণ করতে পারছে কতটুকু? আমাদের দেশে আরেকটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই রাজনীতির ক্ষেত্রে, যে রাজনীতির ব্যাপারে মানুষের আগ্রহ, মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে এবং একটা বিরাজনীতিকরণের প্রবণতা দেখা যাচ্ছে। এই যে কাজটা, এই যে ভুঁইফোর রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, তারপরে নিবন্ধিত হয়েও যাচ্ছে, সেটাকে কিন্তু এই রাজনীতির প্রতি আস্থা মানুষের হারিয়ে যাবে এবং সেটা খুব খারাপ জিনিস হবে। কেননা যতদিন রাষ্ট্র আছে, এবং রাষ্ট্র তো থাকবেই, সেটা তো এখন আর হঠাৎ বুঝে যাচ্ছে না,
তো যত দিন রাজনীতি থাকবে, রাষ্ট্র থাকবে, তত দিন রাজনীতিও থাকবে, এবং রাজনীতি কারা করবে সেইটাও নির্ধারিত হতে হবে। তো রাজনীতি তারাই করবে যাদের রাজনৈতিক দল আছে, যাদের একটা রাজনৈতিক দলদের জন্য একটা আদর্শ থাকবে, লক্ষ্য থাকবে, সদস্য থাকবে, সংগঠন থাকবে। রাজনৈতিক দল কথা বলে দেশের জনগণের অধিকার নিয়ে, নিজস্ব কর্মসূচির ভিত্তিতে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার লক্ষ্যেই কাজ করে রাজনৈতিক দল। তাদের নীতি এবং কর্মসূচির ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় প্রত্যেকটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ রাজনৈতিক দলগুলি হলো আপনার লাইফ লাইন বলি, যেটাকে আমরা জনগণের সঙ্গে লাইফ লাইন, কারণ তারাই জনগণের দ্বারে দ্বারে যায় এবং জনগণকে জিজ্ঞাসা করে যে তারা কি চায়। গণতান্ত্রিক ব্যবস্থা হল বহুমতের। নানা মত নানা পথের ধারায় বিকশিত হয় একটি দেশের গণতন্ত্র। এজন্যই বহুদলীয় গণতন্ত্র হল যে কোনো রাষ্ট্রের জন্য কাঙ্ক্ষিত। রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা যদি কখনো স্বৈরতান্ত্রিক হবার চেষ্টা করে, তখন এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করে। তারা বিভিন্ন গোষ্ঠীর মতামতকে গিয়ে রিফ্লেক্ট করার চেষ্টা করে, বিভিন্ন আদর্শ গিয়ে তারা তুলে ধরে। কারণ এই রাজনৈতিক দলগুলো যদি না থাকতো তাহলে কি হতো চিন্তা করেন, তাহলে যেটা হচ্ছে গিয়ে আপনার এই আদর্শ ধারণকারী মানুষগুলো কিন্তু গিয়ে আপনি সমাজ থেকে তাদের সরিয়ে নিতে পারবেন না, কিন্তু তাদের মতামতকে রাষ্ট্রীয় পর্যায়ে রিফ্লেকশনের কোনো ধরনের ভেহিকেল আর থাকে না, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে র্যাডিকালাইজড হওয়ার একটা প্রবণতা বেড়ে যায়। সো সেই র্যাডিকালাইজড হওয়াটাকে থামানোর জন্য এই বড় যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন, যারা এরকম বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে গিয়ে কাজ করে, মোবিলাইজ করে, প্রেশার ক্রিয়েট করে, তাদের গুরুত্ব অপরিসীম। সো এই জায়গা থেকে আমাদের এই রাজনৈতিক দলগুলোর প্রয়োজন। বাংলাদেশে রয়েছে নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে শতাধিক রাজনৈতিক দল। এর মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ৫৫টি। প্রায় সমান সংখ্যক অনিবন্ধিত রাজনৈতিক দলও ক্রিয়াশীল। এর মধ্যে আলোচনায় থাকা প্রধান দলগুলোর নাম সাধারণ জনগণ বলতে পারলেও অধিকাংশ রাজনৈতিক দলের নাম পর্যন্ত জানে না সাধারণ মানুষ। এটা হচ্ছে একটা ব্যবসায়ী মনোভাব। তো এক এক সময় এক একটা ব্যবসা দেখা দেয় যে ব্যবসার সুযোগ আছে। ছোট ছোট দোকান খোলে, যেমন মানুষ মুদির দোকান একটা খুললাম, এরকম একটা দোকান খুললাম, যেহেতু এখন দোকান খুললে কিছু আয়টাই হবে এবং দোকান খুললে মর্যাদা পাওয়া যাবে, নাম হবে এবং হয়তো চাঁদা সংগ্রহ করা যাবে। তো এইটা একটা ব্যবসার মতো নিয়ে হয়ে দাঁড়িয়েছে। বড় রাজনৈতিক দলের কথা তো বাদ দিলাম, তারা তো আছেই। এই যে এইগুলো যে ভুইফোর, ব্যাঙের ছাতা ইত্যাদি আমরা বলতে পারি, এইগুলো যে গড়ে উঠছে, এটা একটা ব্যবসায়ী মনোবৃত্তি। এবং মনে করা হচ্ছে যে এখন একটা সময় এসছে যখন এই ব্যবসাটা একটা আছে, একটা ব্যবসার একটা সুযোগ আছে, কাজে আমি একটা উদ্যোগ নিলাম, অল্প কিছু পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলাম। যেমন করে একটা মানুষ একটা ব্যবসা প্রতিষ্ঠান করে, তো তারপরে কিছু আয়টাই হলো, তার মানে আর পরে না অসুবিধা হলে বন্ধ করে দিলাম। কিন্তু ওই যে প্রচার হলো, ওই যে আমি এইটা দেখিয়ে চাঁদা সংগ্রহ করতে পারলাম, ওই যে আমি একটা মর্যাদা পেলাম যে আমি একটা রাজনৈতিক দলের নেতা, এইটাই হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি, যে রাজনৈতিক যে পরিস্থিতি দেশে তৈরি হয়েছে তারই প্রতিফল। রাজনীতি যদি একটা স্থিতিশীল একটা মানে নিয়ম মাফিক চলতো এবং যেটা স্বৈরাচার এই ধরনের বা স্বৈরাচারের পতন বা অভ্যুত্থান এগুলোর যদি দরকার না হতো, একটা স্থিতিশীল স্বাভাবিক ধারাবাহিক রাজনৈতিক ধারাতে এইগুলো ঘটতো না, তখন কেউ এরা আত্মপ্রকাশও করতে পারতো না, মানুষ এদেরকে কোনো গুরুত্বও দিত না। কিন্তু এখন একটা পরিস্থিতি, একটা শূন্যতা, রাজনৈতিক শূন্যতা এবং রাজনৈতিক অস্থিরতা, এই ফাঁকে এটা একটা ব্যবসায়ী মনোভাব আমি বলবো, যে এর পেছনে কোনো রাজনৈতিক আদর্শ, যে একটা আদর্শ প্রতিষ্ঠা করব বা ক্ষমতায় গেলে আমি সমাজের জন্য এইসব কাজ করব, এইগুলো আছে বলে আমি মনে করি না। এটা প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।
এসব দলহীন অস্তিত্বহীন রাজনৈতিক দলের সন্ধানে প্রেক্ষাপট। রাজধানীর সেগুনবাগিচা 40/1 নম্বর ভবন এটি। রাস্তা থেকে তাকালেই দেখা যায় বাংলাদেশ সংস্কারবাদী পার্টি অফিসের কার্যালয়। ভবনটির নিচতলা জুড়েই আসবাবপত্রের দোকান, সরু গলি। একসাথে দুটি মানুষের চলাচল কষ্টের। সেখানে ভবনের উপরে ওঠার এই সিঁড়ির আরও করুণ অবস্থা। পা ফেলার নেই কোনো উপক্রম। আসবাবপত্রের জটলা কাটিয়ে এই সিঁড়ি ধরে 3য় তলায় প্রেক্ষাপট, সিসি ক্যামেরা আর ডিজিটাল ব্যানারের দলীয় সাইনবোর্ড। বড় একটি কক্ষকে 3টি ভাগে ভাগ করে হয়েছে দলীয় প্রধান কার্যালয়। একটি চেয়ার টেবিলে রিসেপশন। দলীয় কাজ নিয়ে খুব ব্যস্ত মাত্র 3 জন কর্মীর। পাশের কক্ষে মহাচিন্তিত এই ব্যক্তিকে দেখে মনে হতেই পারে দেশের প্রতিটি জেলার দলীয় কার্যালয়ের নেতাকর্মীদের তালিকা নিয়ে তিনি ব্যস্ত সময়ের ঘড়িতে। দেশ পরিচালনার প্রশ্ন করতেই তিনি লজ্জায় হারিয়ে যান। আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি যে বেকারের জন্য একটা বিশাল বড় কিছু করার ইচ্ছা আছে। না, এগুলো দেশ পরিচালনা তো আবার টোটালি একটা ভিন্ন। সব সেক্টরেই যদি আমাদের এই দল অথবা কোনো ভবিষ্যতে কোনো দিন আসতে পারে, আমরা দল থেকে চেষ্টা করব যে বাংলাদেশের সব সেক্টরে, প্রশাসন থেকে সব সেক্টরে যাতে খুব স্বচ্ছতা মানে পরিষ্কার এবং ভালোভাবে করতে পারে, সর্বোচ্চ চেষ্টা করব। মানে সব সেক্টরে। সোজা কথা, আমি প্রধানমন্ত্রী হইলে, আমার ব্যক্তিগত, আমি প্রধানমন্ত্রী হইলে প্রথমে বাংলাদেশ থেকে দুর্নীতি ফার্স্ট সরাই ফেলাই দিতাম। বহুতল আবাসিক ভবন। ভবনটির দোতলা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস। প্রেক্ষাপটের ক্যামেরা যাচ্ছে এখানে একটি রাজনৈতিক দলের কার্যালয়। দলটির নাম বাংলাদেশ মুসলিম লীগ, BML। কিন্তু কোথাও নেই দলটির নাম কিংবা সাইনবোর্ডের কোনো অস্তিত্ব। ভবনে থাকা ব্যক্তিদের জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দেন একটি বন্ধ দরজা। দরজায় ঝুলছে তালা। কিভাবে পরিচালিত হয় দলটির রাজনীতি? পাশেই একজন আইনজীবীর চেম্বার। প্রতিবেশীদের জিজ্ঞেস করতেই জানান দলটির কার্যক্রম হচ্ছে সে দলের আইনজীবীদের চেম্বার। মনে হয় তারা এটা নাম দিয়ে চালাইছে আর কি, এটা মূলত সন্ধ্যার দিকে বসে আর কি ওনার ক্লার্ক। এখন কিন্তু খুব একটা ইরেগুলার, যেহেতু সুপ্রিম কোর্টে এখন ভ্যাকেশন চলছে, সুতরাং সবাই আমরা তো কতক্ষণ পরে কোন দিকে চলে যাই, ঠিক নেই আর কি। রাজনৈতিক অফিস থাকা দরকার, মানুষের দৃষ্টিময় থাকবে, সামনে সাইনবোর্ড থাকবে, দেখবে, মানুষের যাতায়াত থাকবে, কথাবার্তা হবে, রাস্তা রোডগারে মিছিল থাকবে, পোলামান থাকবে, একটা যে চোখে পড়ার মতো জায়গা থাকবে। রাজধানীর তোপখানা রোডের এই ভবনটিতে রয়েছে একটি রাজনৈতিক দলের কার্যালয়। বাহির থেকে দেখলে যে কেউ বলবে পরিবার নিয়ে বসবাসের জন্য এই বাসাটি, কিন্তু না। ভবনটির দোতলায় যেতেই দেখা মিলে একটি দরজা। নেই কোনো দলের চিহ্ন, অথচ এটি গণফ্রন্টের প্রধান অফিস। দরজা খুলতেই ভেতরে সাজানো রয়েছে অসংখ্য আইনি বই, চেয়ার ও ফ্লোরে ছড়ানো ছিটানো কাপড়। অফিসটিতে থাকা ব্যক্তিটি জানান দলটি প্রাণ চাঞ্চল্যে ব্যস্ত সময়ের অতীত গল্প। বাবা, এটা পার্টি অফিসে এতটুকুই জানি আমি। ওনার বাবা খুব ভালো লোক ছিল গণফ্রন্টের, ওনার বাবারা এখন তার ছেলেরা করে, এতটুকু আমি জানি। 33 তোপখানা রোডের মেহরবা প্লাজার 16 তলায় তৃণমূল বিএনপির অফিস। প্রয়াত আইনজীবী এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হুদা। নির্বাচন কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের ঠিকানায় দেখা মেলে দলটির দলীয় প্রধান কার্যালয়ের এই ঠিকানা। প্রেক্ষাপট তার অফিসে। ব্রিটিশ জাদুঘরের আদলে সাজানো অসংখ্য বইয়ের সারি। বইপ্রেমী মানুষের মন কেড়ে নেয়ার মতো সংগ্রহশালায় রয়েছে অসংখ্য আইনি বই। তবে এই বিষয়ে লাইব্রেরিয়ান কোনো কথা বলতে রাজি হননি। একজনই আছে মহাসচিব, সিনিয়র মহাসচিব আক্কাস আলী খান। ওনার এইটা নিয়ে যান, টেলিফোনটার নাম্বার নিয়ে যান, উনি যা বলবে তখন ওনার সাথে আলাপ করবেন। ভবনের বাহিরে নেই কোনো দলীয় সাইনবোর্ড। যে কেউ মনে করবে পল্টন এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মতো এই ভবনটি, অথচ 6 তলা যেতেই দেখা মেলে একটি নিবন্ধিত দলের কার্যালয়। কার্যালয়ের ভেতরে একাই বসে আছেন দলীয় নেতা। ক্যামেরা দেখেই আমাদের দেখাতে থাকেন দলটির দাপ্তরিক কক্ষসহ বাকি নেতাদের কক্ষ।
সভা বা আলোচনার জন্য তারা বেছে নিয়েছেন এই ফ্ল্যাটটির সামনের অংশটি। এটি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যাদের দলীয় প্রতীক আম। দলটির নেতা জানান তাদের কর্মকাণ্ড সম্পর্কে। বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বলতে এই মুহূর্তে বিএনপি, জামাত, এই দুটো দলই এখন বড়। পাশাপাশি ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, আমরা আমাদেরকে কিন্তু কখনোই ছোট ভাবিনি। কারণ হলো ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি 2008 সালে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল। 2008 সালে নির্বাচন কমিশনের যে বর্তমানে নিবন্ধনের যে ক্রাইটেরিয়া ছিল, তখনও কিন্তু সেম ক্রাইটেরিয়াই ছিল, এবং সেই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেই কিন্তু আমরা এখনও পর্যন্ত রাজনীতি করে আসছি এবং সংগঠন পরিচালনা করে আসছি। এবং আমাদের সাংগঠনিক জেলা হলো 78টি সাংগঠনিক জেলাতেই ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির কমিটি আছে। পাশাপাশি আমাদের যে তৃণমূল আপনার উপজেলা, থানা, সে লেভেলেও আমাদের কমিটি আছে, এবং আমাদের সাংগঠনিক অফিসও আছে। এই যে নিবন্ধিত হলো, অনিবন্ধিত এর কথা বাদ দিলাম, তারা তো একটা সাইনবোর্ড দিল বা আবেদন করলো, তারা একটা নাম জাহির করতে চাইলো, কিন্তু নিবন্ধিত কি করে হয়? নিবন্ধনের তো কতগুলো নীতি আছে, কতগুলো আবশ্যকতা আছে, যেগুলো মেনে পূরণ করতে হবে। তো সেইটাই তো তদন্ত হয়, যেখানে এখানে কত ভোটার লাগবে, অফিস থাকতে হবে, সেইগুলোটা যদি না থাকে এবং তারা যদি নিবন্ধিত হয়ে গিয়ে থাকে, তাহলে তো বুঝতে হবে যে এখানে দুর্নীতি আছে। কাজেই নির্বাচন কমিশনের অবশ্যই দায়িত্ব আছে, এবং নির্বাচন কমিশন তো তার উপরে তো আস্থা কমে যাবে যদি এরকম ভুঁইফোড় রাজনৈতিক দল থাকে, যেখানে যার কোনো আসলে অস্তিত্বই নাই। পল্টনের ব্যস্ত রাস্তা, তার একটু সামনে যেতেই চোখে পড়ে একটি দলীয় অফিস। সিঁড়ি দিয়ে দোতলায় যেতেই দেখা মেলে ভেতরে কয়েকজন দলীয় কর্মী বসে আছেন। দেয়াল জুড়ে টানানো ছবি, ব্যানার আর কয়েকটি বাঁশ কাঠের লাঠির স্তূপ। ভিন্ন কয়েকটি অফিস পেরিয়ে যেতেই তাদের দলটির ছোট্ট অফিস রুম। কথা হয় ভাসানী জনশক্তি পার্টির দলটির নেতার সঙ্গে। পর থেকে আমরা 22 সাল থেকে মাঠে মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। ভাসানী জনশক্তি পার্টি এককভাবে অথবা গণতন্ত্র মঞ্চের ব্যানারে আমরা এই ঢাকার রাজপথে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা থেকেছি। আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা মিটিং মিছিল করেছি। যে আপাতত আমাদের দলের যে অবস্থান, তাতে তো প্রধানমন্ত্রী হওয়ার মানে আমরা বুঝতে পারি নাই। যদি ভাগ্যক্রমে ডক্টর ইউনূসের মতো হয়ে যায়, তাহলে আমাদের প্রথম কাজ হবে যত রকম তদবির বাণিজ্য আছে, সন্ত্রাস আছে, তারপরে চাঁদাবাজি আছে, এইগুলোকে নির্মাণ করা। পুরানা পল্টনের ডেভেলপমেন্ট পার্টি। নিশ্চয়ই দলটি দেশের উন্নয়নের পাশাপাশি তার দলের উন্নয়নেও এগিয়েছে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে পাল্লা দিয়ে। রাস্তা থেকে দলীয় সাইনবোর্ডের পর প্রেক্ষাপটের ক্যামেরা ভবনটির লিফটের পথে। দলীয় নেতাকর্মীদের কোনো রকম উপস্থিতি না থাকলেও পরিচ্ছন্ন এই ফ্ল্যাটটিতে চলছে দলীয় কার্যক্রম। যে দলের দুই নেতা, তারাই হতে চান আগামী নির্বাচনে 2 আসনের প্রার্থী। ঢাকাতে সকল উপজেলায় আমাদের, সকল থানায় আমাদের কাজ আছে, থানা কমিটি আছে। ঠিকানা তো আর বলতে পারবো না, আমরা তো এমনি যাবত পেয়ে আসছি, কিন্তু ঠিকানা তো আর বলতে পারবো না, মহানগর সভাপতিরা বলতে পারবো। এটা তো মানে কি বলবো, এটা রাজনৈতিক দল তো এখন বিভিন্ন উদ্দেশ্যে করে মানুষ। কিছু কিছু দেখে মনে হয় যে এটা নিজেদের একটা ব্যবসার মতো হয়ে গেছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ জাতীয় পার্টির অফিস শান্তিনগরে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া তথ্যে আমরা যাই দলটির প্রধান কার্যালয়ে। প্রেক্ষাপটের দর্শকরা হয়তো ভাবছেন, নির্মাণাধীন বহুতল ভবন কিভাবে দলীয় কার্যালয় হয়? সেই প্রশ্নের উত্তর দেন সেখানকার স্থানীয়রা, যার দলীয় কার্যালয় কোথায় তার কোনো সন্ধানই কারো কাছে নেই। 24 সালে অথবা কিছু লোকজন ছিল আর কি। এটা জাতীয় পার্টি ভাঙ্গি হয়েছে, নতুন কি একটা দল এবং মার্কা ছিল কি কাঁঠাল না কি জানি, ওখানে আমি একদিনে একটা ব্যানার দেখছিলাম, মার্কা ছিল কাঁঠাল, খালি কাঁঠাল ছিল। আমরা দেখছিলাম কাঁঠাল নামে একটা সাইনবোর্ড ছিল এখানে আর কি।
রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রেক্ষাপট যতই গভীরে যেতে থাকে ততই বাড়তে থাকে উদ্বেগ, যাদের কাজ বাংলাদেশ নিয়েই শুধু। রাস্তা থেকে দেখলে যে কেউ ভাববেন এতদিনে বাংলাদেশকে নিয়ে কাজ করার নামকরণের কোনো দল হয়েছে। সিঁড়ি পেরিয়ে প্রেক্ষাপট, হঠাৎ অন্ধকার, সরু গলি, ভৌতিক চারপাশ, হাতুড়ি আর মুঠোফোনের বাতি জ্বালিয়ে দেখা মিলল বাংলাদেশপন্থী পার্টির কার্যালয়। কয়েক বছরেও কোনো আলোচনা হয়েছিল কিনা তা প্রশ্ন করার মতো পাওয়া গেল না কাউকেই। জানালা দিয়ে অন্ধকার ছোট্ট কক্ষটিতে ক্যামেরা ধরতেই দেখা গেল একটি ভৌতিক পরিবেশ হয়ে আছে দলটির কার্যালয়। প্রেক্ষাপট দর্শকদের সামনে আসছে বাংলাদেশ বেকার সমাজের অফিস। রাজধানীর ক্রিসেন্ট রোডের এই ভবনটির বাইরে টানানো দলটির সাইনবোর্ড। ভেতরে সিঁড়ি বেয়ে উঠতেই চোখে পড়ে দলটির নাম। লোহার দরজার পাশে বারান্দা, দড়ি টানিয়ে ভেজা কাপড় শুকাতে দিয়েছে দলটির নেতাকর্মীরা। এমনটা যে কেউই ভাবতে পারেন, কিন্তু না, ভেতরে রয়েছে এক নেতার একটি টেবিল চেয়ার আর একাধিক প্লাস্টিকের চেয়ার। কথা হয় দলীয় প্রধানের সন্তানের সাথে। কাজ বলতে বেকার বাংলাদেশ বেকার সমাজ একটা রাজনৈতিক সংগঠন, সেটা নিয়ে রাজনীতি করে রাজনৈতিক দল। ইন ডিটেল বলতে পারবে আমাদের রাজনৈতিক দলে যারা আছে, আমার আব্বা। পরিবার নিয়ে থাকা ঘরেই চলছে বাংলাদেশ বেকার সমাজের দলীয় কাজ। এক দলের একজনই নেতা, তাকে পেতে আমাদের গন্তব্য রাজধানীর নিউ মার্কেটে। যেটা আগুন লাগছিল নিউ সুপার মার্কেট দোতলা, বাংলাদেশ বেকার সমাজের কর্মকাণ্ড কি, এর অতীতের ফিরিস্তিও তুলে ধরেন এক নেতার এই দলটির প্রধান। একটা বাড়ি ভাড়া তো পাওয়া যায় না, কেউ বাড়ি ভাড়া দেয় না পলিটিক্যাল লোকরে। কি কর না কর, একটা অফিস নাই কোনো জায়গায় বলে ওই যে ড্যাম ফ্যাক্টরি, কোনো জায়গায় পানির ওইটা দেখাইছে। আমরা তো একটা অফিস আছে, আমার নিজস্ব অফিস। এটা বাংলাদেশ বেকার সমাজ ভাবেশ, বাংলাদেশ আনএমপ্লয়েড সোসাইটি। এটার কারণ হলো এই দেশে যখন বেকারদের জন্য কেউ কথা বলে না। আপনি টক শোতে যাবেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কথা বলবে বা অন্য দলের কথা বলবে। এই মানুষ যে বেকার একটা যে ভয়াবহ সমস্যা, এই সমস্যার জন্য কেউ আগে আসেনি। উদ্বেগের জায়গাতে ভাটা পড়ে প্রেক্ষাপটের সামনে হাজির 1.5 কোটি কর্মী নিয়ে চলা ফরওয়ার্ড পার্টি। বাহিরে টানানো দলীয় সাইনবোর্ড, ভবনের পাশে চায়ের দোকান। ভবনের সিঁড়ি বেয়ে উঠতেই চোখে পড়ে কোচিং সেন্টার আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড। অফিসের ভেতরে যেতেই অন্ধকার, বন্ধ বৈদ্যুতিক বাতি, লুঙ্গি পরা একজন কর্মচারীর আগমন, অগোছালো ও অপরিচ্ছন্ন অফিসের চারপাশ। একটি রুমকে 2 ভাগে ভাগ করে করা হয়েছে দলীয় চেয়ারম্যানের কক্ষ। কথা হয় দলটির একজন সিনিয়র সদস্যের সঙ্গে। দেখেন দেখি, বিএনপি তো অনেক বড় পার্টি না, তারপরে আওয়ামী লীগ, জামাত, তারপরে হলো ওই যে হাত পাকা জাতীয় পার্টি, এগুলো তো অনেক আমাদের তুলনায় অনেক অনেক বড় পার্টি। এই যে নিবন্ধন যদি পাই ইনশাল্লাহ, হ্যাঁ, তখন হলো গিয়ে আমাদের ইয়েটা বাড়বে, আমাদের কর্মসূচি, আমাদের কর্ম উদ্যম বাড়বে। তখন আমরা কি করব, এই যে জাতীয় ইলেকশন আসতেছে, তখন আমরা কিভাবে জোট গঠন করব নাকি মানে কি বলে এককভাবে করব, হ্যাঁ, এটা তো পরে সিদ্ধান্ত হবে। 300 আসন তো কথাই আমাদের কোনো ব্যাপারই না। আমাদের 1,80,00,000 সদস্য, মানে সেটা মানে রেজিস্টার্ড আকারে। কেমনি আমাদের কাছে কম্পিউটারে সেটিং আছে, আবার হলো পেপারস আছে, পেপারস, এই যে গাদি গাদি পেপারস আছে। 1,80,00,000 সদস্য আমাদের, তাহলে ওদের সেই আমাদের পজিশন ভালো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হলো গিয়া আমি তো মনে করেন যে যার নাই কোনো গতি সেই করে ওই যে ওইটা, তাই না, ওই যে ওকালতিটা, তো ওটা করতেছি। আর হইল গিয়া পাশাপাশি এই পার্টির সঙ্গে জড়িত আছি। দেশে রাজনৈতিক সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টির জন্যই কি এসব দলহীন রাজনৈতিক দল? বেশিরভাগ রাজনৈতিক দলই তো আমি জানি যে তাদের অফিস নাকি তাদের বাড়িতে, আবার শুনেছি অনেক সময় নাকি গ্যারাজ ভাড়া করে নাকি দলের অফিস। তো একটা দল নিবন্ধন পাওয়ার আগে যে জাতীয় শর্তগুলি পূরণ করতে হয়, এই দলগুলিকে শর্তগুলি পূরণ করেছে নাকি তারা আমাদের দেশে যেরকম
স্ট্যাটিস্টিক্স ব্যুরো যেটা আমাদের আছে, তারা যেরকম ভুল স্ট্যাটিস্টিক্স আমাদেরকে, বিশেষ করে আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলির কাছে কিন্তু ভুল স্ট্যাটিস্টিক দেয়, সেরকম কোনো যেরকম প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে অফিস থাকার কথা আছে, অফিস হয়তো কাগজে কলমে তারা ডিক্লেয়ার করেছে, কিন্তু সেটাকে ইনভেস্টিগেট করে দেখা হয়েছে। রাজনৈতিক দল যদি হয়ে যায় উপার্জনের উপায় কিংবা একটা হাস্যরসের বিষয়, সেটা জনগণের মধ্যে সৃষ্টি করে রাজনীতির প্রতি অনাস্থা। রাজনৈতিক দলগুলো যখন থাকবে তাকে তো হচ্ছে কি এমন কোনো একটা কিছু অফার করতে হবে যে জিনিসটা, ধরেন আমি যদি পুরো রাজনীতিটাকে একটা রাজনৈতিক মার্কেট বা বাজার হিসেবে চিন্তা করি, তো সেই বাজারে তো হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলোকে এমন কোনো একটা মতামত প্রকাশ করতে হবে বা নিয়ে আসতে হবে যেটা নেই একটা সাপ্লাই ডিমান্ডের জায়গা থেকে। সমস্যা যেটা হচ্ছে, আপনি যে 55টির অধিক রাজনৈতিক দলগুলোর কথা বললেন, এর মধ্যে বড় কয়েকটি রাজনৈতিক দল ছাড়া বিএনপি, জামাত ইসলামী বাংলাদেশ, তারপরে এনসিপিরও একটা আদর্শিক জায়গা থেকে তারা রাজনীতি করবার চেষ্টা করছেন, জাতীয় পার্টি হয়তো এখনও আছে। এই ছাড়া যদি আপনি দেখেন ইসলামী ঐক্য আন্দোলন আছে, এই ছাড়া যদি দেখেন বাকি যে রাজনৈতিক দলগুলো, তাদের ধারণাটা কি, রাষ্ট্রকে তারা কিভাবে দেখছেন, রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে তারা কী ধরনের ভূমিকা পালন করতে চান, বা হচ্ছে তারা কোন ধরনের আইডিয়া নিয়ে আসছেন নীতি প্রণয়নের ক্ষেত্রে বা নীতি বাস্তবায়নের ক্ষেত্রে, এইটার কিন্তু হচ্ছে কি আপনি কোনো ধরনের আপনি হচ্ছে কি তার রিফ্লেকশন আপনি পাবেন না। তাদের অনেকের হয়তো কনস্টিটিউশনই নেই, যাদের কনস্টিটিউশন আছে তারা আসলে কোন আইডিয়াগুলো নিয়ে কাজ করছে সেটার হচ্ছে গিয়ে কোনো জায়গা নেই, জনগণকে যে মোবিলাইজ করবে তাদের কোনো ধরনের সাপোর্ট বেস নেই। এই রাজনৈতিক দলগুলো আসলে আমার মনে হয় না যে আনলেস অ্যান্ড আনটিল তারা হচ্ছে একটা পয়েন্ট বা একটা জায়গা খুঁজে বের করে যে রাজনীতির মাঠে এই রকম একটা দাবির গ্রহণযোগ্যতা আছে, কিন্তু কোনো রাজনৈতিক দল সেটাকে রিফ্লেক্ট করছে না, সেটাকে হচ্ছে গিয়ে প্রচার করছে না, এরকম কোনো কিছু যদি তারা আইডেন্টিফাই করতে না পারে, একটা সার্টেন জনগোষ্ঠীর ভয়েসকে যদি হচ্ছে কি তারা রিপ্রেজেন্ট করতে না পারে, তাহলে সেই রাজনৈতিক দলগুলো শুধুমাত্র কাগজে কলমেই থেকে যাবে। এগুলোর আসলে হচ্ছে কি সত্যিকার অর্থে কোনো ধরনের গুরুত্ব বহন করে বলে আমি মনে করি না। তারা এই রকমভাবে নিবন্ধিত হয়ে গিয়ে নির্বাচনে অংশ নেয় বা নিজেদের নাম প্রচার করতে থাকে, তাহলে গোটা রাজনৈতিক যে ব্যবস্থা তার প্রতি মানুষের আস্থা কমে যাবে, ইতিমধ্যে কমে গেছে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চর্চা হোক, জনগণের প্রত্যাশিত রাজনৈতিক দল গড়ে উঠুক, বিকশিত হোক, কিন্তু রাজনৈতিক দলের নামে যেন ভাড়ামি আর কৌতুক না হয়। বহুমতের গণতন্ত্রের দেশে অনেক রাজনৈতিক দল থাকতেই পারে, সেসব রাজনৈতিক দলের কর্মী ও সমর্থক কম থাকা দোষের কিছু নয়, কিন্তু রাজনীতির নামে যেন তামাশা না হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। প্রেক্ষাপট অনুষ্ঠান নিয়ে আপনার মতামত আমাদের জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইল prekkapot@yahoo.com, ফেসবুক প্রেক্ষাপট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।